মানুষ তার বহুবিধ প্রয়োজন দ্রুততম সময়ে অর্জন করতে চায়, কিন্তু এর জন্য প্রয়োজনীয় সম্পদের যোগান অত্যন্ত সীমিত। তাই মানুষের দক্ষতা বৃদ্ধি, সম্পদ আহরণ এবং তুলনামূলক স্বল্প ব্যয়ে আর্থসামাজিক লক্ষ্য বাস্তবায়ন ও অর্জনে পরিকল্পনা গ্রহণ করতে হয়। এরূপ পরিকল্পনার মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়ন ও অর্থনৈতিক কল্যাণ সাধিত হয়। পৃথিবীতে উন্নয়ন পরিকল্পনার ইতিহাস প্রায় 100 বছরের পুরাতন হলেও বাংলাদেশের অভিজ্ঞতা প্রায় 5 দশকের। এর মাধ্যমে বাংলাদেশ কাঙ্ক্ষিত সাফল্য না পেলেও অনেক ক্ষেত্রেই লক্ষ্য অর্জিত হয়েছে। তাই উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও মূল্যায়নের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের শীর্ষে পৌঁছানোর প্রচেষ্টা অব্যাহত রাখা প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইকবাল সিদ্দিকী কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি মোহাম্মদ আশরাফুল আলম, প্রভাষক অর্থনীতি। আজ আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক অর্থনীতির দ্বিতীয় পত্র এর 10ম অধ্যায় উন্নয়ন পরিকল্পনা নিয়ে। একটু আগে যে উন্নয়ন পরিকল্পনা আলোচনা করলাম, অর্থাৎ পরিকল্পিত অর্থনীতির আলোচনা করলাম, এই পরিকল্পিত অর্থনীতির ধারণাটা খুব বেশি পুরনো নয়। মূলত এই রাশিয়ায় যখন বলশেভিক বিপ্লব ঘটে, অর্থাৎ রাশিয়ায় যখন শিল্প বিপ্লব ঘটে 1917 সালে, এই শিল্প বিপ্লবের আগেও কোনো দেশেই অর্থনৈতিক উন্নয়নের জন্য কোনো পরিকল্পনার প্রচলন ছিল না। 1917 সালের প্রথম দিকে যখন রাশিয়ায় ধর্মঘট, দাঙ্গা হাঙ্গামার কারণে অর্থনীতি যখন পঙ্গু হয়ে পড়ে, এবং ঠিক ওই সময় 1917 সালে মার্চ মাসে জার সম্রাটের কবল থেকে বা সবল থেকে যখন রাশিয়া মুক্ত হয়, লেনিনের নেতৃত্বে বলশেভিক পার্টি খোলাখুলিভাবে বিপ্লবাত্মক কার্যাবলী পরিচালনা করে। তখনও সোভিয়েত রাশিয়া কতিপয় বৈদেশিক চক্রের হস্তক্ষেপে গৃহযুদ্ধে লিপ্ত ছিল। অর্থাৎ 1917 সালের প্রথম দিকে ধর্মঘট ও দাঙ্গা হাঙ্গামার দরুন রাশিয়ার অর্থনীতি কি হয়ে যায়? এই রাশিয়ার অর্থনীতি পঙ্গু হয়ে যায় এবং মার্চ মাসে জার সম্রাটের নিকট থেকে রাশিয়া মুক্তি পায়। জার সম্রাটের নিকট থেকে রাশিয়া মুক্তি পায়। লেনিনের নেতৃত্বাধীন বলশেভিক পার্টি, এই যে বলশেভিক বিপ্লব বলা হয় এই কারণে, লেনিনের নেতৃত্বে বলশেভিক পার্টি, কোন পার্টি? লেনিনের নেতৃত্বে বলশেভিক পার্টি তখনও কি করে? খোলাখুলিভাবে বিপ্লবাত্মক কার্যাবলী পরিচালনা করে। অর্থাৎ তখনও সোভিয়েত রাশিয়া কিছু বৈদেশিক কিছু চক্রের কারণে গৃহযুদ্ধে লিপ্ত ছিল। একদিকে গৃহযুদ্ধ, অন্যদিকে ছিল গৃহযুদ্ধ, অন্যদিকে শ্রমিক অসন্তোষ। এই দুইটা কারণে অর্থনৈতিক নৈরাজ্য নতুন বলশেভিক সরকারকে নীতি পরিবর্তন করতে উদ্বুদ্ধ করে। এই জার সম্রাটের পতনের পরে একদিকে গৃহযুদ্ধ চলে, অন্যদিকে শ্রমিক অসন্তোষ চলে। এই দুটার কারণে লেনিনের বলশেভিক পার্টি বা সরকার অর্থনৈতিক নীতি পরিবর্তনে তখন কি হয়? উদ্বুদ্ধ হয় বা বাধ্য হয়। কি করা হয়? 1917 থেকে 1921 সালের আগস্টের মধ্যবর্তী সময়ে
অর্থাৎ যে গৃহযুদ্ধ চলে, এই গৃহযুদ্ধের সময়ে রাশিয়ার অর্থনীতিতে নতুন একটা অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করা হয়। এই গৃহযুদ্ধ চলাকালীন সময়ে রাশিয়ার অর্থনীতিতে নতুন একটা অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করা হয়। এটাকে বলা হয় যুদ্ধকালীন সাম্যবাদ। এই যুদ্ধকালীন সাম্যবাদ অতিক্রম করার পরে অর্থনৈতিক ক্ষেত্রে অচলতা বা নৈরাজ্য দেখা দেয়। এই অর্থনৈতিক ক্ষেত্রে সচলতা সৃষ্টির উদ্দেশ্যে নৈরাজ্যের হাত থেকে দেশকে রক্ষা করার লক্ষ্যে 1921 সালের 8 মার্চ 1921 সালের 8 মার্চ কি করা হয় যে সোভিয়েত কমিউনিস্ট পার্টির 10ম কংগ্রেসে নতুন একটা অর্থনৈতিক কর্মপন্থা গ্রহণ করা হয় এবং অনুমোদন করা হয়। এই নীতিমালা 1928 সাল পর্যন্ত বলবৎ ছিল এবং এটি ছিল সমাজতন্ত্র প্রতিষ্ঠার শুভ উদ্বোধন। অর্থাৎ 1917 থেকে 1927 এই যে সময়টার মধ্যে দেশের যুদ্ধ অবস্থার সাম্যবাদ এবং নতুন অর্থনৈতিক কর্মপন্থার পরীক্ষামূলক স্তর অতিক্রম করার পরে 1928 সালে সোভিয়েত ইউনিয়নে সর্বপ্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়। কত সালে? 1928 সালে সর্বপ্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়। এটি দ্বারাই মূলত অর্থনৈতিক পরিকল্পনা বা পরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থার সূত্রপাত ঘটায়। অর্থাৎ যে কোনো দেশের যে কোনো অর্থনীতি বা তার কোনো অংশের উন্নয়নের নীল নকশা প্রণয়ন ও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্ভাব্য বাস্তবায়নই হচ্ছে পরিকল্পনা। অর্থাৎ কোনো একটা অর্থনৈতিক পুরো অংশ বা কোনো অংশের উন্নয়ন নির্দেশক নীল নকশা প্রণয়ন এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এর সম্ভাব্য বাস্তবায়নই হচ্ছে অর্থনৈতিক পরিকল্পনা। আমরা অন্যভাবে বলতে পারি যে কোনো দেশের অর্থনৈতিক কার্যক্রমের উপর রাষ্ট্রের পরিকল্পিত হস্তক্ষেপ গ্রহণ করাকে অর্থনৈতিক পরিকল্পনা বা উন্নয়ন পরিকল্পনা বলে। কারণটা হচ্ছে যে দেশ কি করে, যে রাষ্ট্রের প্রয়োজনে কার্যক্রম গ্রহণ করে। কারণটা হচ্ছে একটা দেশের অর্থনৈতিক সিদ্ধান্তগুলো গ্রহণ করতে হবে, বড় বড় অর্থনৈতিক সিদ্ধান্তগুলো গ্রহণ করতে হবে। কোন দ্রব্য কি পরিমাণ উৎপন্ন হবে, এগুলো কোথায় কোথায় বন্টন হবে, কার কার মধ্যে বন্টন হবে, এই বিষয়ে সরকারকে সুদূর প্রসারী চিন্তা ভাবনা করতে হয় বা সুদূর প্রসারী সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। আর এই সিদ্ধান্ত গ্রহণের পিছনে পশ্চাতে কি হচ্ছে, এই তথ্য সংগ্রহ করতে হয়। সমগ্র দেশের তথ্য সংগ্রহের উপর ভিত্তি করেই সরকার কি করে, খুব তীক্ষ্ণভাবে খুব সচেতনভাবে কি করে যে সিদ্ধান্ত গ্রহণ করে। এ প্রসঙ্গে অধ্যাপক ডিকিনসন বলেন যে বড় বড় অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা, কি দ্রব্য কত পরিমাণে উৎপন্ন হবে এবং কাদের মধ্যে বন্টন হবে, এইসব বিষয়ে সমগ্র দেশের তথ্য সংগ্রহের ভিত্তিতে সরকার কর্তৃক সচেতনভাবে সিদ্ধান্ত গ্রহণ করাকে অর্থনৈতিক পরিকল্পনা বলে। অর্থাৎ দেশের বড় বড় যে সিদ্ধান্তগুলো আছে, সিদ্ধান্ত গ্রহণ করা, এই দ্রব্যগুলো কোন দ্রব্য কি পরিমাণে উৎপাদন করা হবে এবং কোথায় কোথায় ডিস্ট্রিবিউট করা হবে, কাদের মধ্যে বন্টন করা হবে, এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা। আর সিদ্ধান্ত গ্রহণ করার আগে সমগ্র দেশের তথ্য সংগ্রহ করতে হবে। সমগ্র দেশের তথ্য সংগ্রহের ভিত্তিতে সরকার কর্তৃক এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়ে থাকে। আর যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এটাকে বলা হয় কি, অর্থনৈতিক পরিকল্পনা বা উন্নয়ন পরিকল্পনা। এছাড়া একটা দেশের উন্নয়নের জন্য যে ইচ্ছা পোষণ করা হয় বা ইচ্ছিত উদ্দেশ্য বা কোনো একটা উদ্দেশ্য পূরণের লক্ষ্যে বা কোনো একটা ইচ্ছিত উদ্দেশ্য পূরণের জন্য যাবতীয় যে কার্যাবলী গ্রহণ করা হয়, এই কার্যাবলীর জন্য কি হয়, আমাদের যেহেতু সম্পদ যেহেতু অপ্রচুর,
এই অপ্রচুর সম্পদ দ্বারা আমাদের ঈপ্সিত উদ্দেশ্যগুলো কিভাবে পূরণ করা যাবে এর নিমিত্তে বা এর জন্য এই অপ্রচুর সম্পদের যে ব্যবহারের যে নীতিমালা গ্রহণ করা হয়, অর্থাৎ আমাদের ঈপ্সিত উদ্দেশ্য পূরণের জন্য আমাদের যে অপ্রচুর বা অপ্রতুল অপর্যাপ্ত সম্পদ, এই সম্পদ কিভাবে ব্যবহার করব তার যে নীতিমালা, এই নীতিমালাকেও বলা হবে অর্থনৈতিক পরিকল্পনা। এই প্রসঙ্গে প্রফেসর ডালটন বলেন যে ব্যাপক অর্থে অর্থাৎ বিস্তারিত অর্থে ঈপ্সিত উদ্দেশ্য পূরণের জন্য অর্থনৈতিক কার্যাবলী পরিচালনার নিমিত্তে অপ্রচুর সম্পদ ব্যবহারের সুনির্দিষ্ট নীতি বা নির্দেশকে অর্থনৈতিক পরিকল্পনা বলে। অর্থাৎ কোনো দেশে কোনো একটা বিষয়ে কোনো একটা সেক্টরে একটা নির্দিষ্ট উদ্দেশ্য পূরণের জন্য যে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হবে, এই অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে আমাদের যে অপ্রচুর সম্পদ ব্যবহার করতে হবে, এই ব্যবহারের যে নির্দিষ্ট নীতিমালা বা নির্দিষ্ট নিয়ম নীতিকেই বলা হবে অর্থনৈতিক পরিকল্পনা। এভাবে আমরা আমাদের অর্থনৈতিক পরিকল্পনা বা উন্নয়ন পরিকল্পনার সংজ্ঞায়ন করতে পারি। সকল আলোচনা শেষে আমরা বলতে পারি যে একটি নির্দিষ্ট সময়ে কোনো অর্থনীতির সুনির্দিষ্ট সামাজিক ও অর্থনৈতিক লক্ষ্য অর্জনের লক্ষ্যে অপ্রচুর সম্পদ সুষ্ঠু, দক্ষ ও উত্তম ব্যবহার করার নীতি হলো অর্থনৈতিক পরিকল্পনা। এভাবে আমরা উন্নয়ন পরিকল্পনা বা অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনার সংজ্ঞায়ন করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সকলকে ধন্যবাদ।